This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানুষ বাঁচার জন্য ওষুধ খায়, সুস্থ থাকার জন্য, আরোগ্য লাভের জন্য ওষুধ খায়, কিন্তু সেই ওষুধ যদি মেরে ফেলে বা নতুন ব্যামো তৈরি করে তাহলে সেটা সাংঘাতিক বিষয়। কেন বলছি এই কথা? তার কারণ এই গত কয়েকদিন ধরেই জাল ওষুধ নিয়ে রাজ্য উত্তাল। দফায় দফায় ধরা পড়ছে জাল ওষুধ, কখনো হাই প্রেশারের জাল ওষুধ, কখনো ক্যান্সারের জাল ওষুধ। মানে যে ওষুধ জীবনদায়ী বলে মানুষ খাচ্ছেন সেই ওষুধ প্রাণ কেড়ে নেওয়ার মতো সাংঘাতিক হয়ে দাঁড়াতে পারে। কিছু ওষুধ ধরা পড়েছে, এটা ঠিক, জাল ওষুধ, কিন্তু যে বিপুল পরিমাণ জাল ওষুধ ধরা পড়েনি তার কি হবে? আবার কোনো গ্যারান্টি নেই যে সেই সব ওষুধ মানুষ খেয়ে বসে আছেন কি না। ওষুধ নিয়ে এত ছিনিমিনি, এত উদাসীনতা। আমরা যখনই প্রশ্নগুলো তুলি তখনই রাজনীতি এসে পড়ে। রাজনীতি না দায় নিতে জানে না, শুধু দায় চাপিয়ে দেয়। সরকার তার রেগুলেটরি ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। যে পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। সুকান্ত ভট্টাচার্যের ভেজাল কবিতা। কবিতায় ভেজালের তালিকায় ছিল চাল, ঘি, ময়দা। ভেজাল কবিতাটা আজ লেখা হলে সুকান্ত ভট্টাচার্য নির্ঘাত ভেজাল ওষুধের কথাটাও লিখতে বাধ্য হতেন। আতঙ্ক তো বটে, একটা ভয়ঙ্কর আতঙ্ক। আতঙ্ক তো অবশ্যই। আমি ওষুধ খাচ্ছি, পয়সা খরচা করে ওষুধ খাই, শরীর ভালো হওয়ার জন্য উত্তরটা খারাপ হয়ে যাচ্ছে। এগুলোতে জাল হওয়া তো এর কোনো এই অপরাধের কোনো ক্ষমাই নেই। বাঙালি সোনা কিনতে গেলে হলমার্ক দেখে, আর মাছ কিনতে গেলে পেটটা টিপে দেখে, কিন্তু ওষুধ কিনতে গেলে বড় জোর এক্সপায়ারি ডেট। কিন্তু আমতার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ওষুধের নামে বিষ খেতে হচ্ছে অনেককেই। কেন্দ্রের নির্দেশে শতিনেক ওষুধে কিউআর কোড থাকলেও কজন ক্রেতা কিউআর কোড স্ক্যান করে ওষুধের আসল নকল খতিয়ে দেখেন? আমতার ঘটনায় শোনা যাচ্ছে কিউআর কোডটাও নাকি জাল ছিল। তাহলে বুঝবেন কিভাবে? ড্রাগ কন্ট্রোল, রাজ্য হোক বা কেন্দ্র, রোগীদের জন্য আসল নকল চেনার কোনো গাইডলাইন দিয়েছে কি? ইতিমধ্যেই আমতার ধৃত ডিস্ট্রিবিউটর নাকি 2.25 কোটি টাকার জাল প্রেশারের ওষুধ বিক্রিও করে দিয়েছেন। মানে রোগীরা খেয়েও ফেলেছেন, ওষুধ বাজারে চলে গেছে। তবে এবারই প্রথম নয়। গত ডিসেম্বর মাসে ভবানীপুরে অভিযান চালিয়েছিল সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল। প্রচুর পরিমাণে ডায়াবেটিক আর ক্যান্সারের জাল ওষুধ মিলেছিল সেবার। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল জাল ওষুধ ধরেছিল ডিসেম্বর মাসে, রাজ্য ড্রাগ কন্ট্রোল ধরল ফেব্রুয়ারি মাসে। কিন্তু যে জাল ওষুধ ধরা পড়ছে না, ওষুধের নামে কত বিষ, কত রোগী প্রতিদিন খেয়ে চলেছেন তার হিসেব কে জানছে? কোটি কোটি টাকার এই র্যাকেট যা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তা নিয়ে কেন কোনো নজরদারি নেই? আসল প্রশ্নগুলো উড়িয়ে দিতে রাজনীতির জুড়ি মেলা ভার। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ জাল ওষুধের দায় ঠেলছেন কেন্দ্রীয় সরকারের ঘাড়ে। यह लोग चाइना से माल मंगाता है, सेंट्रल गवर्नमेंट से लोन लाइसेंस लेता है, माल मंगाता है, स्टेंट लगाता है। आप सोचिए जब हार्ट में स्टेंट लगाता है, थ्रोम्बोसिस से किसी को पता नहीं लगता और लोग मर जाता है। यह नकली स्टेंट सेंट्रल गवर्नमेंट अपनी तरफ से लोगों को लाइसेंस दे रहा है और हजारों का हजार लोग मर रहा है। কেন্দ্র বনাম রাজ্য, ব্যাস আর কি চাই? রাজনীতির আকচাকচিতে জাল ওষুধের সাবজেক্টটাই ঠান্ডা ঘরে। এই দায় ঠেলাঠেলির যুদ্ধে হারাচ্ছে আসল প্রশ্নগুলো, যে প্রশ্নের জবাব না মিললে অজান্তে প্রাণ যাবে মানুষের। সে যাক, ওষুধ দামি হলেও মানুষ তো সস্তাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 6 মাস পার, এখনো তিলোত্তমার ডেথ সার্টিফিকেট পায়নি পরিবার। আর এখান থেকে আরজি করের ভূমিকা ফের একবার প্রশ্নের মুখে। এখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে যখন ডেথ সার্টিফিকেট তৈরি হয়নি তাহলে তার উল্লেখ কোর্ট নথিতে কিভাবে? আর আন্দোলনকারীরা ঠিক এই বিষয়টাকে সামনে এনেই বলছেন এখান থেকেই প্রমাণিত যে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। মৃত্যুর 6 মাস পার, মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে নাজেহাল তিলোত্তমার পরিবার। ফের প্রশ্নের মুখে আরজি কর হাসপাতালের ভূমিকা। গত বছরের 9 আগস্ট আরজি কর হাসপাতালে নারকীয় অত্যাচারে মৃত্যু হয় তিলোত্তমার, কিন্তু তার 6 মাস পেরিয়ে গেলেও ডেথ সার্টিফিকেট এখনো মেলেনি।
আরজিকর হাসপাতালের দাবি, চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলেই ডেথ সার্টিফিকেট ইস্যু করে তারা। যেহেতু এখানে আরজিকরের কোনো ওয়ার্ডে ও চিকিৎসাধীন ছিল না, তাই জন্য প্রবাবলি আরজিকর থেকে কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না, এটা টেকনিক্যাল রুলস। যদি আরজিকরে কোনো ওয়ার্ডে চিকিৎসাধীন থাকতেন তাহলে আরজিকর থেকে দেওয়া হতো, বাট নিয়মটা বলা হচ্ছে যদি আরজিকরের কোনো ওয়ার্ডে চিকিৎসাধীন না থাকেন কিন্তু এই প্রেমিসেসের মধ্যে যদি কারোর আনফর্চুনেট ডেথ হয়, সেই ক্ষেত্রে দ্য ডেথ সার্টিফিকেট ইজ ইস্যুড ফ্রম বোরো 1। অন্যদিকে কলকাতা পুরসভার বোরো 1-এর ভারপ্রাপ্ত আধিকারিকের দাবি, তিলোত্তমার দাহ সংক্রান্ত নথি ও ময়নাতদন্তের কাগজে মৃত্যুস্থান লেখা রয়েছে আরজিকর, তাই ডেথ সার্টিফিকেটও দেবে আরজিকর হাসপাতাল। তিলোত্তমা মামলায় আদালতে আরজিকরের ইমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দারের বয়ানে ডেথ সার্টিফিকেট ইস্যুর কথা উল্লেখ। আদালতে পলি সমাদ্দার জানিয়েছিলেন টালা থানার এসআই এর হাতে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন তিনি। সেমিনার রুমে দেহ উদ্ধার হলেও তিলোত্তমাকে নথিতে ব্রড ডেট দেখানো হয়েছিল। আরজিকরের কাছে তো ডেথ সার্টিফিকেট, ডেট অ্যানাউন্স সার্টিফিকেটই নেই, তো দেবে কোথা থেকে ডেট? মানে আমার মেয়ের যে ওরা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা যে তারা মানে কীভাবে মানে সমস্ত তথ্যপ্রমাণ লোপাট করেছে, এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের মনে হচ্ছে। ইমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দার, তার সঙ্গেও আমরা উনি কোর্টে দাঁড়িয়ে তো সাক্ষী দিয়েছেন যে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি, কিন্তু দেখতে পাচ্ছি তো এখন তো সেই ডেথ সার্টিফিকেটের কোনো অস্তিত্বই নেই। উনি কোর্টে দাঁড়িয়ে কি করে বললেন, মানে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বললেন কেন উনি? প্রত্যেক পরতে পরতে গাফিলতি, সবার গাফিলতি। এগুলো কি মনে করেছে যে এই সাধারণ একটা মেয়ে, একে মেরে ফেললে আমাদের কোনো দায়ই থাকবে না, এর বাবা মা অতি সাধারণ, কিচ্ছু হবে না। এবং সেই চেষ্টাটা আমরা দেখেছি প্রথম দিন থেকে, আমাদের হাতে টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। যদিও পলি সমাদ্দার এখন বলছেন ডেথ সার্টিফিকেট নয়, ডেথ ইন্টিমেশন রিপোর্ট দিয়েছিলেন তিনি। কিভাবে ওটা ডেথ সার্টিফিকেট বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ডেথ সার্টিফিকেট এটা নয়। ডেথ সার্টিফিকেট হচ্ছে কর্পোরেশন থেকে যেটা দেবে সেটা। আচ্ছা, বুঝতে পারলাম। আমরা হচ্ছে যেটা দেই দ্যাট ইজ অ্যাকচুয়ালি হচ্ছে ডেথ ডিক্লারেশন। আমি ডেথ ডিক্লেয়ার করেছি অ্যান্ড দ্যাট ইজ সার্টিফাইড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আদালতে তার বয়ানে স্পষ্টতা নেই কেন? ডেথ সার্টিফিকেট তৈরি না হলে আদালতের নথিতে কিভাবে তার উল্লেখ? ক্রিমেশন হয়েছে পানিহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে। পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে ক্রিমেশন সার্টিফিকেট নিয়ে কলকাতা পুরসভায় আবেদন করতে হবে। এরকম আবেদন করা হয়েছে বলে কিছু আমার জানা নেই। যদি করা হয়ে থাকে, কারণ এখন যে সিস্টেম হয়েছে কম্পিউটারের সিস্টেম, তাতে তাৎক্ষণিক মানে অনলাইনে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়, ফলে এটা কোনো ম্যাটারই না। যদি ডেথ সার্টিফিকেট না পেয়ে থাকে, ক্রিমেশন সার্টিফিকেট নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা করব। দেখেছি যে এই বিষয়টাকে নিয়ে কিভাবে একটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলেছে সর্বক্ষেত্রে। আবারও সেই সন্দেহের তীরগুলো, যে প্রশ্নগুলো আমরা তুলেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট এবং আরও যারা যারা এর সাথে জড়িত আছেন, তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু আরও বেশি করে প্রাধান্য পাচ্ছে আমার বলে মনে হয়। আমরা কোথায় আছি? আমাদের খুব অবাক লাগে যে যাকে পুড়িয়ে ফেলার জন্য এত তৎপরতা, অথচ তার মা বাবার হাতে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য কোনো উৎসাহ নেই আমাদের এই প্রশাসনের। তিলোত্তমার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারীদের বরাবর দাবি, সঞ্জয় একা দোষী নয়। ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে বারবার। এই আবহে ডেথ সার্টিফিকেট ঘিরে জটিলতা, সেই বিতর্ক আরও একবার কি উস্কে দিল না? সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কত ইতিহাস লেগে আছে বিশ্ববিদ্যালয়ের গায়ে। কালিমা লাগলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন, সেখানে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যে পরিস্থিতির সৃষ্টি হলো, এক কথায় তা অপ্রীতিকর। দুই ছাত্র সংগঠনের মধ্যে বাদানুবাদ, হাতাহাতি, এবং পরিস্থিতি এমন জায়গায় গেল, সেই অনুষ্ঠানে গান করতে যাওয়ার শিল্পী, তাকে সেখান থেকে বেরিয়ে আসতে হলো। তিনি অনুষ্ঠান করতে পারলেন না, এবং তিনি নিজেও আমাদের জানিয়েছেন যে একেবারে অপ্রীতিকর ঘটনা। এবং এত কিছুর মধ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, ভয়ঙ্কর সে অভিযোগ। দেখুন, মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে প্রেসিডেন্সিতে তুলকালাম। গায়ক পটার অনুষ্ঠান চলাকালীন দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ। স্টেজে উঠে কেড়ে নেওয়া হলো মাইক্রোফোন। অনুষ্ঠান না করেই ফিরতে হলো গায়ক পটাকে।
শুক্রবার সন্ধ্যায় মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার উদ্যোক্তা ছিল প্রেসিডেন্সি ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন। সেই অনুষ্ঠান চলাকালীন একাধিক ছাত্রীর শ্লীলতাহানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে, যার জেরে আইসি সদস্যদের সঙ্গে বচসায় জড়ান সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর সদস্যরা। শুরু হয়ে যায় হাতাহাতি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে স্টেজে উঠে মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়। বাধ্য হয়ে গান না গেয়ে ফিরে যেতে হয় পটাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যাবেলা আইকন নামে একটি অনুষ্ঠান ছিল, যেটার অর্গানাইজার ছিল আইসি, অর্থাৎ এখানকার যে তারা নির্দল রাজনীতিতে বিশ্বাসী সেই সকল ছাত্র সংগঠন। এবং এই অনুষ্ঠান চলাকালীন এসএফআই সমর্থক এবং আইসি সমর্থকদের মধ্যে তুমুল ঝামেলা সৃষ্টি হয় এবং ঝামেলার জেরে, সমস্যার জেরে একাধিক মহিলা ছাত্রী তারা মলেস্টেশনের পর্যন্ত অভিযোগ করছেন। একেবারে ফেসবুক ভরে গেছে এই অভিযোগে। পাশাপাশি দেখা যায় যে স্টেজে তারা উঠে যান এবং স্টেজে উঠে গিয়ে একেবারে অনুষ্ঠান বন্ধ করে দেন তারা। ওদের ইন্টারনাল কি হয়েছে অতটা আমরা ডিটেলসে জানি না, তবে যেভাবে এই অনুষ্ঠানটা মাতৃভাষা দিবসে আমরা বাংলা গান করি, শেষ অনুষ্ঠান যেভাবে সেটাকে বন্ধ করা হলো এবং যে ঔদ্ধত্যের সাথে একটি মেয়ে সে লাফিয়ে স্টেজে উঠে, এবং সেও পড়ে যেতে পারতো, সে পড়ে গেলে তার অ্যাক্সিডেন্টালি তার মুখ চোখ কেটে যেতে পারতো, যেভাবে সে উঠে এসেছে মানে আমাদের দেখে আমরা অবাক হয়ে গেছি। তো এহেন ঘটনা আমাদের এখানে মানে এটা আশা করা যায় না। দুই ছাত্র সংগঠন একে অপরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করছে। আইসির যার আইকনের অর্গানাইজার, আইসির অ্যাক্টিভিস্টরা আসে এবং ক্রমাগত অহন কর্মকার যে কালকে ক্যাম্পাসে মলেস্ট করেছে, মেয়েদেরকে থ্রেট করেছে, তাকে ডিফেন্ড করে, মলেস্টারকে শেল্টার করে। তো এই সব কিছু যখন হচ্ছে, যখন কোনোভাবেই ওকে রাজি করানো যাচ্ছে না যে তোমার দোষটা স্বীকার করো, তখন কয়েকজন জেনারেল স্টুডেন্ট ছাত্রীরা তারা স্টেজে উঠে যায় এবং স্টেজে উঠে এটা অ্যাড্রেস করে যে এইভাবে আইকন চলছে, তখন সেই মাঠে মলেস্ট হচ্ছে এবং আইকনের যারা অর্গানাইজার তারা এই মলেস্টারকে শেল্টার দিচ্ছে। এসএফআই বারংবার খালি একটাই কথা বলতে থাকে আইকনকে অবস্ট্রাক্ট করার জন্য, যে কোনো রকম বাইরের সিনিয়র্স আসবে না। এবং বাইরের সিনিয়র্স বলতে ওরা কাদের বোঝে আমরা ঠিক জানি না, কারণ এখানে যখন ফেস্ট নামে সব স্টুডেন্টরাই অর্গানাইজ করে। শুধু হ্যারাস না, আমাদের ওপরে হেকলিং হয়েছে, ম্যান হ্যান্ডলিং হয়েছে। তো এগুলো সবের জন্যই আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। প্রেসিডেন্সিতে এ ধরনের ঘটনা খুব অস্বাভাবিক। সাধারণ জলসা হলেও একটা কথা ছিল যে তাতে ঝগড়াঝাটি হয়, জলসাতে হয়। মাতৃভাষা দিবসের অনুষ্ঠান এভাবে নিশ্চয়ই তারা লজ্জিত বোধ করবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি রেজিস্ট্রার। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। হুগলির চণ্ডীতলা থানার যে আইসির হাতে গুলি লেগেছিল, অপসারিত আইসি, তিনি বাড়ি ফিরলেন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে, কিন্তু তাকে ঘিরে বিতর্কের কোনো শেষ নেই। এমনিতে বান্ধবী, তারপরে উচ্ছৃঙ্খল জীবনযাপন ইত্যাদি অভিযোগ তো ছিলই। নতুন অভিযোগ যে তিনি যখন থেকে চণ্ডীতলা থানার দায়িত্ব নিয়ে আসেন, তারপর ওই এলাকায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে যায়, মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে যায় এবং সেখানে জুয়া সাট্টা যারা কারবার করে তাদের নাকি একেবারে স্বর্গ হয়ে ওঠে চণ্ডীতলা এলাকা। কে অভিযোগ করছেন? শাসক দলের একজন নেতাই অভিযোগ করছেন। আবার এটাও ঠিক, শাসক দলের এই নেতা এতদিন পর এইসব অভিযোগ প্রকাশ্যে কেন করছেন, আগে কেন বলেননি? আইসি সাহেব নাকি নিজেই হাতে গুলি চালিয়েছিলেন একটা দেশি পিস্তল থেকে। এটাও তো বড় তাজ্জব ব্যাপার। একজন দারোগা যার কাছে আসল সরকারের দেওয়া আর্মস থাকবে, মানে বন্দুক এবং পিস্তল আছে, তিনি হঠাৎ একটা দেশি পিস্তল নিয়ে ঘুরে বেড়াতে যাবেনই বা কেন? সুতরাং এক্ষেত্রে তাকে নিয়ে প্রচুর বিতর্ক দানা বেঁধেছে। চণ্ডীতলার গুলিবিদ্ধ আইসি জয়ন্ত পাল সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গুলিকাণ্ডে তদন্তের মাঝে জয়ন্ত পালের বিরুদ্ধে হুগলি জেলার শাসক দলেরই সংখ্যালঘু সেলের সভাপতি মারাত্মক সব অভিযোগ করে বসলেন। তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সুরজিৎ মণ্ডলের অভিযোগ, জয়ন্ত পাল চণ্ডীতলা থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এলাকায় বেআইনি কাজের রমরমা শুরু। 2024 সালে দায়িত্বভার গ্রহণ করার পর মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে যায়। ওসির মদতেই বেআইনি মাটি কারবার থেকে জুয়া সাট্টার কারবারিদের দাপট বাড়ে। উনি চণ্ডীতলা থানায় আগেও ছিলেন, তখন যেভাবে মাটি মাফিয়া, মাটি হাঙর যাদের বলে, বালি হাঙর
এদের যে দৌরাত্ম, জুয়া, সাট্টা, অরাজকতা যে বেড়েছিল, উনি এখান থেকে চলে যাওয়ার পর সেটা একদম তলানিতে চলে গিয়েছিল। অভিযোগ, প্রতিবাদ করলেই জুড়ত হুমকি। মদ্যপ অবস্থায় ডিউটির অভিযোগ। জয়ন্তর মদতে থানার অনেকেই একাধিক নেশায় আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ। কোনো অভিযোগ জানাতে গেলেই টাকা চাওয়া হতো বলেও অভিযোগ। অসামাজিক কাজকর্ম চণ্ডীতলা থানায় বেড়ে গিয়েছিল। মানুষ প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো, ঠিক আছে, তাদের কেস দেওয়ার হুমকি দেওয়া হতো। সাধারণ মানুষ তাকে পেত না। রাত্রিবেলা মদ্যপ অবস্থায় উনি ডিউটি করতেন, জনপ্রতিনিধিদের গরু ছাগল ভাবতেন, ঠিক আছে, মানে সব কিছু ঊর্ধ্বে ছিলেন উনি। স্বাভাবিকভাবেই জেলার বিরোধী দলগুলো জয়ন্ত পালের বিরুদ্ধে সরব হয়েছে। পাপের প্রায়শ্চিত্ত তো সহজে হবে না, এটা বুঝে নিতে হবে। এতদিন চুপ থাকলে হজম করে তো যায় না, তার নিজের পরিবারকেও তার উত্তর দিতে হয়। সেই উত্তর দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ উত্তর চাইতে আরম্ভ করেছে। ওদেরকে থামানো যাবে না, উত্তর শেষ পর্যন্ত মানুষ চায়। চণ্ডীতলা আইসি জয়ন্ত পাল গুলিকাণ্ডে পরতে পরতে নানান রহস্য উন্মোচন হচ্ছে। জানা যাচ্ছে ঘটনার দিন ঘোষপাড়া পাম্পের সামনে নীল গাড়িতে এই জয়ন্ত পাল আইসি শেখ দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন তার বান্ধবীর জন্য। বান্ধবী না আসায় বারংবার তাকে ফোনও করছিলেন এমনটাও জানা যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছিলেন না বান্ধবী। বান্ধবীর ওপরে রাগেই কি তবে বন্দুক বের করে নিজের হাতেই গুলি চালালেন? এদিকে জয়ন্ত পালের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হাওড়া সিটি পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। আইসির সঙ্গী এবং তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন বান্ধবী সারাদিন ফোন না ধরাতেই খেপে যান চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। বান্ধবীকে সবক শেখাতেই আইসি নিজে হাতে গুলি করেন। সার্ভিস রিভলভার নয়, দেশি পিস্তল থেকেই গুলি চলে। ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরে হাওড়ার দালাল পুকুরের কাছে একটি জঞ্জালের ভ্যাট থেকে পিস্তলটি উদ্ধার হয়। যদিও তদন্তকারীদের জয়ন্ত পাল জানান তাকে লক্ষ্য করে অন্য কেউ গুলি চালিয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, অপরাধীদের মতো দেশি পিস্তল নিয়ে কেন ঘুরতেন আইসি? কার মদতে জয়ন্ত পালের এতবার বারুদ্ধ? গুলিকাণ্ড সামনে আসার পর কেন মুখ খুলছেন শাসক দলের নেতারা? এতদিন কেনই বা তারা চুপ ছিলেন? গুলিকাণ্ড সামনে না এলে জয়ন্ত পাল তো বহাল তবিয়তে তার কীর্তিকলাপ চালিয়ে যেতে পারতেন। এদিন চণ্ডীতলা থানায় যায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় ছিলেন। চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গঙ্গোপাধ্যায় সহ এক মহিলা পুলিশ আধিকারিক। সূত্রের খবর, জেলা পুলিশ আধিকারিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়ন্তর বিপুল সম্পত্তির খতিয়ান ঘোরাফেরা করছে। পুলিশ সূত্রে খবর, জয়ন্ত পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। দোষ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে আইসিকে। খবর সূত্রের। আপাতত জয়ন্ত পালকে সরিয়ে আইসির দায়িত্ব পেয়েছেন সন্ধি গঙ্গোপাধ্যায়। সনদ মাঝি ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলা এবং এই মামলাকে সামনে রেখে রত্না চট্টোপাধ্যায়, মানে বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী, এদের দুজনের মধ্যে দ্বৈরথ সামনে চলে আসে। হাইকোর্টে একের পর এক বিতর্কিত মন্তব্য তিনি করেছেন বলে অভিযোগ, এবং তাকে আবার পাল্টা দিলেন রত্না চট্টোপাধ্যায়। এবং শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলাকে কেন্দ্র করে রত্না কল্যাণের দ্বৈরথ প্রকাশ্যে চলে আসে। দাম্পত্য কলহে এবার তৃণমূল কংগ্রেসের অন্দরে কলহ। দলের বিধায়কের বিরুদ্ধেই আইনি ময়দানে তৃণমূল কংগ্রেস সাংসদ। শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় রত্না চট্টোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বৈরথ। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করতে গিয়ে কলকাতা হাইকোর্টে রত্না চট্টোপাধ্যায়কে বাছা বাছা বিশেষণে আক্রমণ করেছেন দলেরই সতীর্থ কল্যাণ। আদালতে রত্নাকে ড্রামাবাজ বলেন তিনি। রত্না কেন সাক্ষ্য দিতে আসেন না সেই প্রশ্নও তোলেন কল্যাণ। রত্নার বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ। শুধু তাই নয়, দলের বিধায়কের বিরুদ্ধেই প্রভাবশালী তত্ত্বের কথা বলেন কল্যাণ। এ নিয়ে পাল্টা জবাবও দিয়েছেন তৃণমূলের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। আমি ড্রামাবাজ এ কথা পৃথিবীতে কেউ বলতে পারবে না। আমি কোথাও গিয়ে দাঁড়িয়ে নাটক করে কেঁদে আমার ফরে লোক নিয়ে এসছি, আমি ড্রামা করতে করতে কোথাও নাচতে চলে গেছি, কোথাও গাইতে চলে গেছি, এইসব আমাকে এখনো পর্যন্ত কলকাতার মানুষ দেখেনি। আমি 8 বছর ধরে লড়াই করছি, 8 বছর ধরে। উনি তো কিছু না জেনে কোর্টে দাঁড়িয়ে গিয়ে যা খুশি বলে চলে গেলেন। ঠিক, উনি ওনার ক্লায়েন্টকে স্বস্তি দিতে উনি যা খুশি বলতেই পারেন। একজন দুধে অ্যাডভোকেট হিসাবে যখন তার ক্লায়েন্টের হয়ে দাঁড়াবে, তার পুরো ব্যাপারটাকে জেনে দাঁড়ানো উচিত। ক্লায়েন্টের থেকে পয়সা নেব মানেই আমার অপোজিট পার্টির নামে আমি মিথ্যে কথা বলে কেস জেতার চেষ্টা করব। আমি যখন বাজারে জিনিস কিনতে যাই, পঞ্চায়েতের যে আলু বিক্রি করে
তৃণমূলের লোক, সে কি আমার কাছে পয়সা নেয় না? এটা অদ্ভুত ব্যাপার। এটা কি করে হবে? ইট ইজ এ প্রাইভেট ম্যাটার্স, এটা দলের বিরুদ্ধে নয়। সে তার বিধায়ক কি হয়েছে, আমাকে তো আর্গুমেন্ট করতেই হবে। রত্না চট্টোপাধ্যায়ের বাবা তৃণমূল বিধায়ক দুলাল দাসকেও কালারফুল বলে আক্রমণ শানিয়েছেন কল্যাণ। এই নিয়ে দলেরই সাংসদকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক রত্না। উনি বলেছেন দুলাল দাসের হিস্ট্রি জিওগ্রাফি সব জানি। তো দুলাল দাসের হিস্ট্রি জিওগ্রাফি যখন জানেন তখন তো আপনার জানা উচিত দুলালবাবুর 70 বছর বয়স নয়, দুলালবাবুর 80 বছর বয়স। এবং দুলালবাবু আজও পর্যন্ত মনের জোরে এমএলএশিপ এবং চেয়ারম্যান মহসলার চেয়ারম্যানের কাজ চালিয়ে যাচ্ছেন। দুলাল দাস যদি বলে যে না আমি আসতে পারবো না, অথচ সে বিধানসভায় আসবে, সে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাজ করবে, সে 2024-এর পার্লামেন্টের ইলেকশনে সব কাজ করবে, আর কোর্টে যাওয়ার সময় অসুস্থ হয়ে যাবে। এটা হয় কখনো নাকি? এই আবহে তৃণমূলের অভ্যন্তরে নতুন গুঞ্জন শুরু হয়েছে। কারণ শোভন চট্টোপাধ্যায় এককালে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য। রত্না শোভনেরই ছেড়ে যাওয়া বেহালা পূর্ব আসনের তৃণমূল বিধায়ক। অন্যদিকে শোভনের পক্ষে সওয়াল করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ। শ্রাবন্তী সাহা ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বীরভূম বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় নেতাদের এক হয়ে চলার বার্তা দিয়েছেন, কিন্তু সেই বার্তা যে দলের নিচু তলার কর্মীদের কানে পৌঁছয়নি বীরভূমে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। বীরভূমের কাঁকরতলায় খুন হতে হলো এক তৃণমূল কর্মীকে। এখানে উঠে আসছে সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই তত্ত্ব। অনুব্রত মণ্ডল জেল থেকে ফেরার পর প্রথম কয়েকদিন সবকিছু শান্ত থাকলেও দিন দিন কাজল শেখের গোষ্ঠীর সঙ্গে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর কুন্দল যে বাড়ছে সেটা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। লালমাটির জেলায় ফের রক্তারক্তি, ফের উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা। এবার পিটিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে। 11 দিন আগে বালির বখরা নিয়ে বিবাদে কাঁকরতলার জামালপুরে বোমার আঘাতে শাসক দলের কর্মীর পা উড়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রক্ত ঝরল কাঁকরতলার বহরায়। পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল। কাঁকরতলার বড়রা গ্রামে বাড়ি। অভিযোগ, এলাকার দখলদারি নিয়ে সংঘাতের জেরে লোহার রড দিয়ে মারধর করা হয় নিয়ামুলকে। কোমর ভেঙে যায় তার। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। কাটারিতে চুটিয়ে দেয়, তারপর হাম্মরে করে বেরিয়ে পাগলা ভেঙে দেয়। কালো, মিলন, সাদ্দাম, দিলখোশ, 12-14 জন ছিল ওরা। হামলার নেপথ্যে কি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ? ঠিক কী কারণে খুন হতে হলো তৃণমূল কর্মীকে? এ নিয়ে উঠে আসছে একাধিক তত্ত্ব। পয়সার জন্য সবই যত অনর্থের মূল। এলাকা দখল থাকলেই পয়সা আসবে, পয়সা আসলেই সম্পত্তি হবে। পালিটালি আমাদের এধারে চলেও না। বড়াতে লোয়ার গোদাম আছে, লোয়ার রেলগুলা কাটে, ওখানে ট্রাক লুট হয়, আর গ্রামে পুলিশ আসে, এই প্রতিবাদ করতে যায় যে তোমরা রেল চুরি করছো, এই নিয়ে ওর সঙ্গে দুশুনি। নিহতের পরিবারের দাবি, হামলাকারীর সঙ্গে বিজেপির যোগ রয়েছে। এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সামনে আনছে ব্যক্তিগত শত্রুতার তত্ত্ব। কালোরা 4 ভাই, মাঠ থেকে 4-5 জনকে নিয়ে এসছে, বিজেপি দল করে ওরা। বিষয়টা কিন্তু কোনো দলীয় এবং কোন দলের বিষয় নয়, বিষয়টা পুরোপুরি ব্যক্তিগত আক্রোশের ঘটনা থেকে এটা ঘটেছে। তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। বর্তমানে খয়রা শুনলে কিরকম সেরকম কোনো রাজনৈতিক উত্তেজনায় নয়, অন্য কোনো দলের কোনো অস্তিত্বই নেই, সবটাই তৃণমূল আছে। কাজেই গোষ্ঠী সংঘর্ষ হওয়ার কোনো জায়গা এখানে নেই এখন। স্থানীয় সূত্রে খবর, নিহত তৃণমূল কর্মী শেখ নিয়ামুল অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরির গোষ্ঠীর লোক। হামলায় অভিযুক্ত শেখ কালো হজরতপুর অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি স্বপন সেন গোষ্ঠীর। কাজল অনুগামী স্বপন সেন সম্প্রতি কাঁকরতলার বোমাবাজির ঘটনায় গ্রেফতার হয়ে জেলে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। বীরভূমে দলকে ঐক্যবদ্ধ হয়ে চলার জন্য বারবার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সংগঠনের নিচুতলায় কি সেই বার্তা পৌঁছচ্ছে না?
পর্যবেক্ষক মহলের বক্তব্য, অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পরে নানুর, কঙ্কালীতলা, কাঁকরতলা, দুবরাজপুর, সাঁইথিয়ার মতো জায়গায় তার গোষ্ঠীর সঙ্গে কাজল অনুগামীদের সংঘর্ষ বেঁধেছে। এর মধ্যে কাঁকরতলা সবচেয়ে বেশি উত্তপ্ত। জামালপুরের পরে এবার বহরা। সেখানে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় মামলা রুজু করে তদন্তে নেমেছে কাঁকরতলা থানার পুলিশ। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দুর্নীতির অভিযোগ উঠেছিল, কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল, কত রকম সমীক্ষা হলো, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, তারপরেও পরিস্থিতি যে কে সেই। কাটমানি না দিলে আবাসের ঘর তৈরি করতে দিচ্ছেন না, তৃণমূল নেতারা দিচ্ছেন না, অভিযোগ এমনটাই। মালদার বামনগোলায় এ ছবি দেখতে পাওয়া গিয়েছে, এই অভিযোগ জানা গিয়েছে। শুধু তাই নয়, বঞ্চনার অভিযোগও আছে। কীরকম বঞ্চনা? সিপিএম করেন, মানে সমর্থন করেন সিপিআইএম নামক রাজনৈতিক দলকে, এই কারণে আবাসের নামই ওঠেনি। এই অভিযোগ, এই বঞ্চনার অভিযোগ কোথায়? খেজুরিতে। একটু দেখুন ডিটেল আপনারা। সরকারি পরিষেবার জন্য এটা রাজ্য সরকার ডাইরেক্ট টাকা দেয়, কেউ কাউকে এক পয়সাও দেবেন না। যদি কেউ টাকা চায় সে যেই হোক পুলিশে গিয়ে ডায়েরি করবেন, না হলে সরাসরি মুখ্যমন্ত্রী একটা আছে, ওখানে আমাকে অভিযোগ জানাতে পারেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার, পাকা বাড়ি পেতে দুর্নীতির অভিযোগ যেন পাকাপাকি হয়ে দাঁড়িয়েছে। ইনি সুদেব রায়, মালদার বামনগোলা সাপমারি গ্রামে থাকেন। সুদেবের দাবি, গৃহহীন বলে সরকার তাকে খাস জমির পাট্টা দিয়েছে, এমনকি আবাস প্রকল্পে ঘর তৈরির জন্য প্রথম কিস্তির টাকাও পেয়েছেন। কিন্তু ভিত দিতে গিয়েই সবটা নড়ে গেছে। পদে পদে শাসক দলের বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। করা যাবে না, এটা আগে মাপজোক হবে, কোথায় কি হবে, তারপর। পঞ্চায়েত কোন পার্টি? টিএমসি। কি নাম? গণেশ রায়। জায়গাটা কার নামে রয়েছে? জায়গাটা আমার নামে। পাট্টা রয়েছে? পাট্টা রয়েছে। কত টাকা চেয়েছে? 20,000 টাকা চেয়েছে। আচ্ছা, ঘর করতে হলে 20,000 টাকা দিতে হবে, সালামি দিতে হবে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি সুদেবের। উল্টে তাকে গ্রাম থেকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হয়েছে। আতঙ্কে কোনো রকমের দিন গুজরান পরিবারের। থেকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাও, সে বিএলও সাহেব, বিডিও সাহেব যেখানে, এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না। এটাতে আমরা ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে না দেওয়া হয়, প্রশাসন যদি কোনো রকম ব্যবস্থা না নেয়, আগামী দিনে আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলনে নামব। সুদেব তবুও ঘর করার জন্য টাকা পেয়েছেন, কিন্তু লক্ষ্মীর ভাগ্যে সেটাও জোটেনি। খেজুরির সাতখণ্ড গ্রামের বাসিন্দা লক্ষ্মী বাগ। তার স্বামী একটা সময় সিপিএম পঞ্চায়েত সদস্য ছিলেন। লক্ষ্মীর অভিযোগ, সেই কারণে বারবার আবেদন করেও আবাস যোজনার বাড়ি পাননি। একটু বাড়ি দরকার, আমার বাড়িটা একটু দিলে আমার স্বামীকে নিয়ে আমি একটু ঘর করে একটু শান্তি থাকতে পারি। যখন জল হয় তখন লোকের বাড়িতে ছুটে চলে যাই, লোক বের করে দেয়, ভাঙা ঘরে পড়ে থাকি। রাজনীতি 10 বছর পঞ্চায়েত ছিল, সেখানে কিছু করেনি। 10 বছরের পঞ্চায়েত, তার এখনো বাড়ি করতে পারে না, খুব কষ্টে দিন যাপন করছে, মাছ বিক্রি করে দিন কাটাচ্ছে। কিন্তু এখন একটা তৃণমূল বা বিজেপির একটা বুথ সভাপতি কিংবা একটা পঞ্চায়েতকে দেখুন, তাদের বিশাল অট্টালিকার বাড়ি। তাই মানুষ এখন বুঝতে পারছে যে বামপন্থীরা, সিপিএমই একমাত্র ভরসার পথ। অসহায় অবস্থায় অসুস্থ স্বামী, বৌমা ও 3 নাতিকে নিয়ে দিনের পর দিন ভাঙা ঘরে কাটাচ্ছেন লক্ষ্মী। এরপরও তাকে আশ্বাস দিতে ছাড়ছেন না শাসক নেতারা। দিদিকে বলো নাম্বারে ফোন করবেন, অবশ্যই পাবেন। আমিও আজকের দিনে বলি, আমাদের কাছে রিপোর্ট আছে, ব্লকে আপনারা এসে নিশ্চিত দরখাস্ত করুন, আপনি বাড়িটা পেয়ে যাবেন। রাজ্য সরকারের আবাস যোজনার তালিকায় নাম তোলা নিয়ে পক্ষপাতিত্ব, দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। সমীক্ষা চলাকালীন জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ ছড়ায় দাবানলের মতো। সেই সব কাটিয়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু আদৌ কি রাজনীতিমুক্ত হতে পারল এই সরকারি প্রকল্প? সুব্রতোষ ভট্টাচার্য ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সবটাই তৃণমূল কংগ্রেসের, কিন্তু তবু তৃণমূল সরকারের যে ম্যাজিক, সেই ম্যাজিক দেখা যাচ্ছে না উত্তর দিনাজপুরের বাঙ্গাল বাড়িতে। মানে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিধবা ভাতা কোনোটাই পাচ্ছেন না এখানকার মানুষ। কেন এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটছে এই হেমতাবাদে? কেন এখানে লক্ষ্মী চঞ্চলা? এ নিয়ে প্রশ্ন করলে তৃণমূল নেতারা তারা কি কিছু বলতে পারছেন? মনে হচ্ছে তারা কিন্তু কিছুই জানেন না। বিজেপির একজন নেতা বলল কদিন আগে, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে।
আমি বললাম তোমার ক্ষমতা থাকলে ওটাতে হাত দিয়ে দেখো, তারপরে মায়ের আঁচলের কত দাম সেটা তোমরা কড়ায় গন্ডায় বুঝতে পারবে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি এতটাই স্পর্শকাতর মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু লক্ষ্মীর ভাণ্ডার কেন, তার সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় প্রয়োজনে সাহায্য করে, খুঁটিনাটি দরকারেও টাকা যোগায়। এই কথা বহুবার বলেছেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ মানুষ থেকে শুরু করে, ঘরের মেয়েরা থেকে শুরু করে, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে, সকলে যে 94টা স্কিম চলছে, শিক্ষার্থী থেকে শুরু করে, তাদের আর কারো কাছে হাত পাততে না হয়। তাহলে কেন রাজ্যের প্রায় 5,500 মানুষ বঞ্চিত? কেন রাজ্য সরকারের প্রকল্প থেকে অবহেলিত? এটা উত্তর দিনাজপুরের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত, হেমতাবাদ ব্লকের এক বর্ধিষ্ণু গ্রাম। 9 করে 5,500 মানুষ এই পঞ্চায়েত এলাকারই বাসিন্দা। তাদের অভিযোগ, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। বেকার ভাতা, লক্ষ্মী ভাতা বন্ধ হয়ে আছে। ব্যাংকে যাচ্ছে, অফিসার ধমক দিচ্ছে ম্যানেজার। ওই তো ব্যাংকে যাচ্ছি, বইগুলো টাকা ঢুকে নাই বলে ওই যাই ঘুরে ঘুরে আসি। দুয়ারে সরকারে জানাইছি। হ্যাঁ, দুয়ারে সরকারে জানাইছি। ব্যাংকে যাচ্ছি, টাকা বিধু পাত্তা পাই, দিচ্ছে না আমাকে ধমকায় পাঠাই দেয় বাড়তে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার হোক বা কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা হোক বা বিধবা ভাতা, সরকারি সাহায্য থেকে বঞ্চিত বাঙালবাড়ির মানুষ। কেন রাজ্য সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্ট থেকে তুলতে পারছেন না মানুষগুলো? টাকা ঢুকছে না নাকি টাকা ডিসবার্সমেন্টে সমস্যা হচ্ছে? ये आपका जो है ना, जो भी रिपोर्टिंग है अंडर KYC के रिगार्डिंग, वो आपको हाई रेट से क्यों नहीं मिल रहा है? इन लोगों थोड़ा सा क्या प्रॉब्लम है? फिर तो आप तो वही जान। ব্যাংক ম্যানেজার তথ্য দিতে চাইছেন না। দুয়ারে সরকারের ক্যাম্পে গেলে সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ। গ্রামের মানুষগুলো তাহলে কার কাছে উত্তর পাবেন? ব্যাংকে ওদের হয়রানি হতে হচ্ছে, KYC বারবার দিতে হচ্ছে। ব্যাংক থেকে বলছে যে KYC আপলোড হচ্ছে না, আবার দিয়ে যান, এইভাবে হয়রানি হচ্ছে শুনছি। পঞ্চায়েত প্রধান বলছেন প্রশাসন সব জানে। তাহলে প্রশাসন সব জানা সত্ত্বেও ব্যবস্থা হচ্ছে না কেন? ব্যাংকের সঙ্গে কেন কথা বলছেন না প্রশাসনিক কর্তারা? কোথায় সমস্যা? আরও কয়েকটা প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো না করলেই নয়। বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত কাদের দখলে? তৃণমূলের দখলে। হেমতাবাদ পঞ্চায়েত সমিতি কাদের দখলে? তৃণমূলের দখলে। উত্তর দিনাজপুর জেলা পরিষদ, সেটাও তো তৃণমূলের দখলে। হেমতাবাদের বিধায়ক তৃণমূলের সত্যজিৎ বর্মন। সত্যজিৎ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী। শুধুমাত্র রায়গঞ্জ লোকসভা আসনটা তৃণমূলের হাতছাড়া। লোকসভা ভোটে রায়গঞ্জ থেকে জেতেন বিজেপির কার্তিক চন্দ্র পাল। সাগরদিঘি বিধানসভায় কংগ্রেসের বাইরন বিশ্বাস জেতার পর এলাকার মানুষ সরকারি সুযোগ সুবিধা পাচ্ছিলেন না বলে অভিযোগ ওঠে। বাইরন দল বদলে তৃণমূলে যাওয়ার পর সমস্যা মিটে যায়। তৃণমূল নেতৃত্ব তারপরেও ঠাড়ে ঠোড়ে বলেছেন সরকারি প্রকল্পের সুবিধা পেতে তৃণমূলকে জেতানো কতটা জরুরি। ততদিন আমাদের সরকার বাংলার মাটিতে আছে, আপনার লক্ষ্মীর ভান্ডারকে স্পর্শ করতে পারবেন। আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস আছে, বাংলার 2,12,00,000 মায়েরা মাসের প্রথম 1 তারিখ 2 তারিখের মধ্যে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারান্টি। এই ফর্মুলা মানলেও শুধু লোকসভা আসনটাই তো তৃণমূলের হাতছাড়া। লোকসভা ভোটের ভিত্তিতে হেমতাবাদ বিধানসভায় পিছিয়ে গেছে তৃণমূল। সেই লঘু পাপেই কি বাঙালপাড়া গুরুদণ্ড পাচ্ছে? বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু, বিধবা ভাতা, আর তারপরে বিভিন্ন সরকারি পরিকল্পনা বঞ্চিত হয়ে আছে। ভাবে আমি সব জায়গায় জানাইছি, ডিএমকে জানাইছি, বিডিওকে জানাইছি, তারপরে জোনাল অফিসে জানাইছি, কিন্তু এখনো কোনো সুরাহা পাচ্ছি না। সরকারের টাকা সরকার দিচ্ছে, মানুষের কাছে সেই টাকা পৌঁছচ্ছে না। এত বড় একটা রাজ্যে একটা এলাকার মানুষ বঞ্চিত বলে অভিযোগ উঠছে, কিন্তু তারাও তো জানতে চান তাদের এই অসুবিধার কারণটা কি। উত্তর আসবে না হেমতাবাদের বাঙালবাড়িতে? রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের ভোটের মানে ভোট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কি এবার কংগ্রেস হাত দিতে চলেছে? মানে ওই যে 30% সংখ্যালঘু ভোট, সেইটাতে। একথা কেন বলছি, তার কারণ অধীর রঞ্জন চৌধুরীর একটা বক্তব্য আমাকে প্রশ্ন করতে বাধ্য করছে। তার কারণ তিনি বলছেন যে যেরকম হিন্দুদের দুর্গাপুজোয় যেরকম অনুদান দেওয়া হয়, সেরকম মুসলিমদের যে সমস্ত পরব রয়েছে, ঈদ, সেইখানে সেই ঈদ কমিটিগুলোকে অনুদান দেওয়া হোক বা ইমাম ভাতা ইত্যাদি, এইটা তিনি বলেছেন, যে কারণে প্রশ্নটা এক্ষেত্রে উঠছে। এবার প্রশ্ন হলো, ইতিমধ্যেই এত খয়রাতি ক্ষেত্রে এত রকম টাকা চলে গিয়েছে রাজ্য সরকারের, অনেকটাই বোঝা। এ দায়িত্ব বা এই ধরনের দাবি পালন করতে গেলে সে বোঝা আরও বেড়ে যাবে, একথা বলার অপেক্ষা রাখে না।
কিন্তু যদি পালন না করে রাজ্য সরকার, তাহলে সেক্ষেত্রে মুসলিমদের একটু বিরাগভাজন হবেন কি? মানে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যে এই সিচুয়েশনসগুলো কিন্তু এই মুহূর্তে প্রকট করছে। তৃণমূলের ময়দানে অধীর টানা 25 বছর পর বহরমপুর হাতছাড়া হয়েছে। ভূপতিত হয়েছেন অধীর চৌধুরী। তাও রাজনীতির ময়দানে নেহাতি আনকোড়া ইউসুফ পাঠানের কাছে হেরেছেন বহরমপুরের 5 বারের সাংসদ। লোকসভা ভোটের ফল প্রকাশের পর কি বলেছিলেন অধীর? স্যান্ডউইচ হয়েছে, কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন, আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন, উভয়ের মাঝখানে পড়ে নামে হিন্দুর নামে মুসলমান কাউরি কাছেই আধিপত্য বিস্তার করতে পারিনি। নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে। এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে এখনো বাংলায়, তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি। এই উপলব্ধি থেকেই কি ঈদ কমিটিগুলিকে টাকা দেওয়ার কথা বলছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ? পুজোর সময় মণ্ডপে মণ্ডপে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয়, সেই রকম ভাবে ঈদগাহ আলোকসজ্জায় সজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ বরাদ্দ করবার দরকার আছে বলে আমি মনে করি। সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয়, ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদেরকেও বোনাস দেওয়ার ব্যবস্থা করা হোক। রমজানের কথা মাথায় রেখে যেন বাজারে ফলমূলের দাম অগ্নিমূল্য না হয়, ফলের দাম, শুকনো ফলের দাম যেন অগ্নিমূল্য না হয়, সরকারের সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি। 2024-এ 43,000 পুজো কমিটিকে 85,000 টাকা করে অনুদান দিয়েছে রাজ্য সরকার। বিদ্যুতের ক্ষেত্রে দেওয়া হয়েছে 75% ছাড়। বুদ্ধি করে সেই বোঝার ওপর কি শাকের আটি চাপালেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী? ওরা কি জানেন যে ঈদের সময় কত রকমভাবে সরকার ইনফ্রাস্ট্রাকচারাল সাহায্য দেয়? ওরা কি জানেন যে বহু জায়গায় ঈদের আগে যে ইফতার যেগুলি হয়, তো কতগুলি সংগঠন, গণসংগঠন, ইভেন তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়ে থাকে। তো সুতরাং আমরা সকলকে নিয়ে চলি, ওনাদের মতো এই হিন্দু মুসলমান খ্রিস্টানের পলিটিক্স করি না। অধীরবাবু হেরেছেন, ওনার বহরমপুরে উনি তৃতীয় হয়েছেন, মানুষ ওনাকে গ্রহণ করেনি, ওনার দলকে গ্রহণ করেনি, উনি হিন্দু মুসলমান করছেন কেন? বিতর্কের হাইওয়ে ওপেন করে দিয়েছেন অধীর রঞ্জন। তৃণমূল কংগ্রেস চাক বা না চাক, সেই বিতর্কে তাদের জড়াতেই হবে। কদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংখ্যালঘু প্রীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন। মমতা ব্যানার্জি ইমাম মুয়াজ্জমকে ভাতা দেয় আর মা বর্গভীমা মন্দিরের পুরোহিতদের ভাতা দেয়। প্রধান বিরোধী দল বিজেপির কৌশলে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ পৌঁছে গেছে বিধানসভার করিডোরে। অধীর চৌধুরীর প্রস্তাব যদি রাজ্য সরকারের মনপসন্দ হয়েও যায়, তা কার্যকরী করা যাবে কি? ঈদ কমিটিকে অনুদান দিলে তৃণমূলের গায়ে সংখ্যালঘু তোষণের স্ট্যাম্প আরও জোরালোভাবে সেঁটে যাবে না তো? আর প্রস্তাব পত্রপাঠ নাকচ করলে সংখ্যালঘুদের অসন্তুষ্ট করা হয়ে যাবে না তো? রাজনীতি সম্ভাবনার খেলা, সেই খেলায় কি অবশেষে মেরুকরণের প্র্যাকটিস শুরু করেই দিলেন অধীর চৌধুরী? বহরমপুর হারানোর পর পোর খাওয়া নেতা কি শটে সাট্টাং করতে চান? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আবার লোক হাসালেন মোহাম্মদ ইউনুস, বলেন বাংলাদেশ নাকি আগের থেকে আরও বেশি শক্তিশালী হচ্ছে। এভাবেই নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছেন মৌলবাদী এই প্রধান উপদেষ্টা। এদিকে বাংলাদেশের রাস্তায় আবারও প্রকাশ্যে জিহাদি হুঙ্কার শোনা যাচ্ছে। তসলিমা নাসরিনের গলার নলি কেটে দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। ভাষা শহীদ দিবসে এমনই দাবি তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের। নিজেকে নিজেই সার্টিফিকেট দিয়ে চলেছেন ইউনুস, কিন্তু বাংলাদেশের শক্তি বৃদ্ধি হলো কোথায়? মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল প্রাপক, তাঁর আমলে হিংসা থামার বিরাম নেই। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছাত্রবেশী মৌলবাদীরা। অপারেশন ডেভিল হান্টের নামে বেছে বেছে আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার করা হচ্ছে অথবা হত্যা করা হচ্ছে। হিন্দুদের ওপর ভয়াবহ নির্যাতন চলছে, ধর্মান্তরণ চলছে। শুধু তাই নয়, জামাতিরা প্রকাশ্যে তসলিমা নাসরিনকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আর মিছিল নয়, এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব। নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয়, তাদের কল্লা কেটে দেবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে
আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে। আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোনো বই বাংলাদেশে চলবে না। প্রধান উপদেষ্টার পদ কি ইউনূস জানেন না, প্রধান উপদেষ্টার ভূমিকা কি সেটাও বোধহয় জানেন না। এমন ব্যক্তির হাতে দেশ থাকলে কি হয় সেটা হাড়ে হাড়ে বুঝছেন দুবাইগামী বাংলাদেশি বিমানের যাত্রীরা। যান্ত্রিক গোলযোগে বিমানটিকে নাগপুরে জরুরি অবতরণ করানো হয়। 18 ঘন্টার রানওয়েতেই ছিল বিমান, যাত্রীরা বেরোনোর অনুমতি পাননি। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তারা। কি কাজ আপনাদের? তাহলে আমাদের কি কোনো জানের মালের মূল্য নাই? আমাদের অবস্থাটা দেখছেন আপনারা একটু? এটা কি আমাদের শাস্তি দিচ্ছেন আপনারা? আমরা কি আমাদের কি বিমানে 1 টাকা কি কম নিছেন? না আমাদের কাছে পেমেন্ট পাবেন? আপনি চাঁদা পাবেন? আমাদের কোনো দাম নাই না। এটা কি হচ্ছে? আচ্ছা ম্যাডাম, আর আমি একজন ইয়ারোস্টার বলছি, সে বলতেছে এখন যদি এখানে নাগপুর ল্যান্ড না করি তাহলে আমরা আকাশে মারা যাব। আপনারা দেখেন এখান থেকে কোথাও কোনো আগুনের ফুলকি দেখা যাচ্ছে কিনা ম্যাম? বাংলাদেশ বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট। এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায়, টিকিট পাওয়া যায় না, টিকিটের দাম অনেক, তারপরে সার্ভিস তো নাই। এদের বিরুদ্ধে আমরা বিচার চাই। এবং এই উপদেশটা যে থাকো তুমি, তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা। কারণ তুমি যত বড় উপদেষ্টা হও, তুমি তার আমাদের উপর দিয়ে না, তোমার মতো উপদেষ্টাদের দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে। আমরা যে কোনো সময় তোমাদের মতো যে কোনো উপদেষ্টাকে দেখতে পারি। তো যাই হোক, আমরা এখনো এই রানওয়েতে বসে আছি নাগপুরে। শেষে বিকল্প একটি বিমানে যাত্রীদের দুবাই পাঠানোর বন্দোবস্ত হয়। বিমান যাত্রীদের মতো বাংলাদেশের মানুষও সেটাই চাইছেন। ইউনূসের বিকল্প ঠিকঠাক রাষ্ট্রনেতা, ঠিকঠাক সরকার, ঠিকঠাক প্রশাসন, মৌলবাদী জামাতি নয়, আইনের শাসন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ট্রাম্পের হ্যাটট্রিক, মার্কিন করদাতার অর্থ ভারতের ভোটে খরচ হবে কেন? আবার সেই প্রশ্ন তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আচ্ছা, এর আগেও কিন্তু তিনি বারবার এই কথাই বলেছেন। আর এই কথাগুলো বলে তিনি কি তাহলে লোকসভা ভোট নিয়ে কোনো ধারণা তৈরি করে দিতে চাইছেন? আচ্ছা, তাতে কি রাজনৈতিক সুবিধা হবে বিজেপির? এই প্রশ্ন যখন দানা বাঁধছে, তখন আবার শুল্ক, সেই শুল্ক নিয়েও সাবধান করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্পর্কের লালগোলাপে কাঁটাও রয়েছে। And $21 million going to my friend, Prime Minister Modi in India, for voter turnout. We're giving $21 million for voter turnout in India. What about us? I want voter turnout too, Governor. $29 million to strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. পরপর 3 দিন একই কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কি বলতে চেয়েছেন তা নিয়ে কোনো সংশয় নেই। ভারত ও বাংলাদেশের মধ্যে গুলিও ফেলেননি তিনি। ভারত ও বাংলাদেশ দুটি দেশকেই বুঝিয়েছেন ভারতে ভোট ও বাংলাদেশের রাজনীতি। দুয়ের পিছনে প্রায় 5 কোটি মার্কিন ডলার খরচ করেছে ইউএসএইড। বাংলাদেশের রাজনীতি থেকে হাসিনা বিদায় হয়েছেন, কুর্সিতে মৌলবাদী মোহাম্মদ ইউনূস, তার পিছনে আছে জামাত বাহিনী। ভারতের নির্বাচনে ইউএসএইডের কি প্রভাব পড়েছে? বিজেপি ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিচ্ছে গত লোকসভা নির্বাচনে যে বিজেপির আসন কমেছে তার পিছনেই ইউএসএইডের ডলার খরচা হয়েছে। লোকসভা ভোটে লাভবান হয়েছে মূলত কংগ্রেস, তাই বিজেপির নিশানাতেও কংগ্রেস। কারণ ভোটের আগের বছর রাহুল গান্ধী আমেরিকায় ছিলেন, গণতন্ত্র রক্ষায় সকলের সহযোগিতা চেয়েছিলেন। Congress party and Rahul Gandhi, who have taken oath under the constitution to preserve the integrity and sovereignty of our country, are indulging in anti-India activities and activating and acting as a stimulus for anti-India forces to interfere in the pure and pristine electoral process of our country. Government of the day, government of the day headed by Mr. Modi has adequate powers to find out what exactly happened. Let them tell the
truth. Let them place the facts before the people of this country. Let them place the facts before Parliament whenever Parliament meets. এতদিন ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টকে হাতিয়ার করত কংগ্রেস। ট্রাম্প আসায় হিন্ডেনবার্গ পাত্তারি গুটিয়েছে, আর ইউএসএর ঝাঁপি বন্ধ করে দিয়েছেন ট্রাম্প নিজে। বিজেপি হাতে অস্ত্র পেয়েছে, তবে কংগ্রেসও একেবারে নিরস্ত্র নয়। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি নিয়ে চ্যালেঞ্জের মুখে বিজেপি সরকারও, তাতে মোদির বিদেশ নীতিকে খোঁটা দেওয়ার সুযোগ কংগ্রেসের। এদিকে কংগ্রেসেরই শশী থারুর মোদির মার্কিন সফরের ঢালাও প্রশংসা করে বসে রয়েছেন। वहां जाकर मंच पर साथ में खड़े होकर ट्रंप साहब कहते हैं हम रेसिप्रोकल टैरिफ लगाएंगे। सीधा अपमान, सीधा धमकी, ये खिसियाते हुए मुस्कुरा रहे हैं। Such as, let's say, India or China or any of them, whatever they charge, we want to be fair, so reciprocal. Reciprocal meaning they charge us, we charge them. We haven't done that. We've never done that. We were getting ready to do it until... They've decided to sit down together and do a serious negotiation that will conclude by the fall, which is the autumn, September, October of this year. I think that's a very good outcome, because otherwise the fear was there might be some hasty decisions made in Washington which would have affected our exports. This way there is time to discuss and negotiate. I welcome that. আন্তর্জাতিক কূটনীতিতে টানাপড়েন, দেশীয় রাজনীতিতে তরজা, এসবের মধ্যেই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে দিয়ে যাচ্ছে একের পর এক মার্কিন সামরিক বিমান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের ভারতীয় মেধাকে স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। FBI এর সর্বোচ্চ পদে বসানো হলো কাশ প্যাটেলকে। ভগবদ গীতাকে অঙ্গীকার করে কাশ শপথ নিয়েছেন। এর আগে তুলসী গাবার্ড, তিনি কি হয়েছিলেন? তিনি হয়েছিলেন মার্কিন গোয়েন্দা উপদেষ্টা। এটাও একটা শীর্ষ পদ। দেখুন, মার্কিন শীর্ষ প্রশাসনে বিভিন্ন সময় আমরা দেখেছি ভারতীয় বংশোদ্ভূতদের শীর্ষস্থান দেওয়া হয়েছে, কিন্তু সচরাচর খ্রিশ্চান এবং ইহুদিরাই সেই সব পদে বসে এসেছেন এতদিন। সেদিক থেকে যদি দেখেন তাহলে কাশ এবং তুলসী গাবার্ড দুজনই ঘোষিতভাবে হিন্দু মতাদর্শে বিশ্বাসী। I do solemnly swear I, Kashyap Pramod Patel, do solemnly swear that I will support and defend the Constitution of the United States. that I will support and defend the Constitution. যার হাতে ভাগবত গীতা, তাঁর হাতে আমেরিকা ও আমেরিকাবাসীর নিরাপত্তার দায়িত্ব। FBI এর প্রধান হলেন ট্রাম্পের খাস লোক কাশ প্যাটেল। জন্মসূত্রে ভারতীয়, আমেরিকায় প্রথম প্রজন্মের ভারতীয় রাজনীতিবিদ এবং ধর্মবিশ্বাস ও জীবন অভ্যাসে হিন্দু। গীতার কর্মযোগের দর্শনে বিশ্বাসী, নিষ্কাম কর্মের সঙ্গে জুড়ে দিয়েছেন আমেরিকান ড্রিমকে। I am living the American dream. And anyone that thinks the American dream is dead, just look right here. You're talking to a first-generation Indian kid who's about to lead the law enforcement community of the greatest nation on God's green earth. That can't happen anywhere else. To the senators and the men and women of the United States House of Representatives, you placed an enormous trust in me, an enormous leap of faith. One that I didn't know that I could possibly earn back, but I'm going to spend every single day on this job doing so. No, I think the agents are very happy about Cash. In fact, the agents led the charge for Cash. One of the reasons I loved Cash and wanted to put him in is because of the respect the agents had for him. I think he'll go down as the best ever at that position. And it turned out he was very easy to get approved. You know, I was not sure. He's a tough guy, strong guy. He has his opinions, and I wasn't sure. He turned out to be he went very smoothly. I don't know if he's in the room now. He's going to be in the room very shortly. Where is he? Oh, good. I'm saying the right thing. I can't speak too badly about him. I better be careful. I will say this about Cash, and Howard understands this. One of the reasons that I wanted him is because the agents love this guy, and they respect this guy. And this is what they wanted. ট্রাম্পের টিমে কাশ প্যাটেল প্রথম হিন্দু নন, দ্বিতীয় হিন্দু। প্রথমজন আমেরিকার সবকটা গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড। 2013 সালে মার্কিন সংসদে প্রথমবার নির্বাচিত হয়েই তিনি গীতা হাতে শপথ নিয়ে চমকে দিয়েছিলেন। সেই পরম্পরায় ছেদ পড়েনি। কেরিয়ারের সিঁড়ি চড়তে তিনি জীবন অভ্যাসের সঙ্গে আপোষ করেননি। এমন আপোষহীন মানুষকেই পছন্দ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
যিনি আপোষ করেন না তিনি আমেরিকার স্বার্থ রক্ষা করবেন। I do solemnly swear. I, Tulsi Gabbard, do solemnly swear. অতলান্তিকের অপর তীরেও রাজনীতির চর্চায় গীতার দর্শন পা রেখে দিয়েছে। 2022-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ঋষি সুনাক। তিনিও হিন্দু এবং হিন্দু জীবন চর্চাতেই অভ্যস্ত। 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় অদ্বৈত বেদান্ত দর্শন ব্যাখ্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।